পরিস্থিতি অনুযায়ী অ্যাকশনও চরিত্র বদলাবে। ডক্টর ইউনূস নোবেলজয়ী মানুষ, ভালো মানে ব্যক্তি, অনেকেই বলেন, অনেকে বাংলাদেশে আশা করেছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তি, বাংলাদেশকে আরও আন্তর্জাতিক স্তরে তুলে নিয়ে যাবেন হবে। কিন্তু এই ভদ্রলোকের নির্বাচন শুনলেই দেখা যায় গায়ে জ্বর এসে যায়। এ একদম নির্বাচনটাকে, মানে নির্বাচন অবশ্য দাঁড়ানো নেই তিনি কোনোদিন। তো যাই হোক, এরকম নির্বাচন নয়। আর শুধু বলছেন আমি এখন পদত্যাগ করতে চাই, পদত্যাগ করতে চাই। আগেও একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম একজন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের, সম্ভবত বণিক বার্তা বলে কাগজটা, মানে সাংবাদিকে মানে এডিটারের সঙ্গে তার ইয়েতে, আমি তো কিছু না, ওরা আমারে বললো যে আপনি এসে বসেন, আমি তো ওখানে ছিলাম, তারপর আমি এলাম, বসলাম, যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেলে আমি ভালো। মানে আমি ভাবলাম যে কি দারুণ, কি সরল মানুষ, কিন্তু এত নির্বাচন হলেই এই আসে, তারপর আমি পদত্যাগ করতে চাই, চাইছেনটা কি? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, মানে দেখুন একটা কথা, বাংলাদেশের উনি মানে সব থেকে হায়েস্ট পোস্ট দখল করে এখন মানে আছেন, উনি আছেন। কিন্তু একটা জিনিস, এই যে শেখ হাসিনা যখন চলে গেলেন বা তাকে তাড়ানো হলো, তারপরে যে উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য তো ছিলই, এবং তাকে বলা হলো, তিনি সেখানে এসে বসে গেলেন। এমন একটা অদ্ভুত জিনিস, আমি তাদের ভেতরের মানে তাদের আভ্যন্তরীণ কি ব্যাপার আমি সেটার মধ্যে যাচ্ছি না। আমি কতগুলো মানে ধরুন আমরা যেটা দেখছি ভারত থেকে তিনি আসার পর বাংলাদেশে কি কি হলো, মানে আমি যদি প্রথম থেকে ধরি, শেখ হাসিনাদের যে দল আওয়ামী লীগ, তাদের লোকজনদের মারধর করা হলো, তারা সেই দেশ ছেড়ে দিলেন। কোনো গণতান্ত্রিক দেশে, মানে একটা দেশ উন্নত হচ্ছে, এরম দেশে কোনো দল হেরে গেলে, আমাদের এখানেও হয়, গন্ডগোল হয়, কিন্তু এরম ধরনের অত্যাচার আমরা দেখিনি। হিন্দুদের ওপর একটা এই জিনিসটা হলো, এটা আমরা সবাই দেখেছি, ওই সময় একটা গন্ডগোল। একজন নোবেল জয়ী, তিনি হতে পারে তিনি হয়তো এই গ্রামীণ ব্যাংকের এই অর্থনীতি এই চাঙ্গা করার জন্য, কিন্তু আপনি আমাকে একটা কথা বলতে পারবেন, এই যে সময়টায়, এই সময়টায় বাংলাদেশের, আচ্ছা তিনি যে বিষয়ে নোবেল পেয়েছিলেন, তিনি যদি আজকে একটা হাইয়েস্ট পোস্টে থাকেন, আমি বলতে চাইছি যে একজন মানুষ, তিনি তো একটা অনেক উচ্চতায় নিয়ে যাবেন, আপনি তো সেইটাই বলতে চাইছেন। তাহলে এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছেছে এই সময়ের মধ্যে? এবং আমার তো মনে হয় যে ছাত্ররা, মানে ছাত্রদের পিছন থেকে কেউ একটা মদত দিয়েছিল, তারপরে তারা ওই একটা গণ অভ্যুত্থান, শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া এবং ওনাকে নিয়ে আসা। প্রথম আমি তো দেখে খুব অবাক হতাম, যেটা আপনি বললেন, এই বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, যারা যারা ছাত্ররা শহীদ হয়েছে, তিনি যেন মানে ছাত্রদের জন্য খুব একটা মানে নিজের মানে একটা মানে সময় তিনি দিচ্ছেন, ছাত্রদের পাশে বসিয়ে তিনি মিটিং করছেন। কিন্তু ধীরে 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 আস্তে 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 আমার মনে হয় তিনি তার আসল রূপ মানে দেখাতে শুরু করলেন। এই যে সেনাবাহিনী তো এক সময় মানে এই যে সেনাবাহিনী তো তাকে ৪৫ মিনিট সময় দিয়ে শেখ হাসিনাকে বলেছিল যে আপনি চলে যান, না হলে আমরা অভ্যুত্থান থামাতে পারবো না বা কিছু। এবং সেনাবাহিনীর খুব পছন্দের লোক ছিলেন ডক্টর ইউনূস। আজকে কান পাতলেই শোনা যাচ্ছে এই ডক্টর ইউনূস, তার সঙ্গে সেনাবাহিনীর নাকি ঠান্ডা লড়াই চলছে, সেনাবাহিনী নাকি তাকে আলটিমেটাম দিয়ে দিচ্ছে। যদিও সেটা সত্যি মিথ্যে কতটা কি আমরাও তথ্য পাচ্ছি, সত্যি মিথ্যে বলতে চাই মানে ইয়ে হচ্ছে না। আর এই যে পদত্যাগ করতে চাই, তার আগে আরেকটা প্রসঙ্গ আপনি যেটা বললেন সেইটা সম্পর্কে বলি। ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম বেশ কয়েক মাস আগে, হঠাৎ করে বলতে বলতে যখন ওই নির্বাচনের ব্যাপারটা এলো, তখন বললেন ওটা একটা হয়ে যাবে বছরখানেক পরে আমরা চিন্তা ভাবনা করবো। আপনি মানে এটা অদ্ভুত ব্যাপার, ওদের দেশের যদি আপনি সংবিধান দেখেন, আমি তো মানে একজন আইনজীবী, তো মানে এই জিনিসগুলো আমার আগে মনে পড়ে, ওদের দেশের সংবিধানে এই কথা কিন্তু স্পষ্ট যে ৩ মাসের মধ্যে যে কোনো সরকারকে ৩ মাসের মধ্যে তাকে হচ্ছে নির্বাচন করতে হবে। কত মাস হয়ে গেল, শেখ হাসিনা চলে যাচ্ছেন প্রায় এক বছরের কাছাকাছি, আগস্ট মাসে তাকে করা হয়েছিল, এখনো পর্যন্ত ওই কয়েকটা ওই মেয়র নির্বাচন এইগুলো ছাড়া সারা দেশের যে নির্বাচন, সেই নির্বাচন এখনো পর্যন্ত তিনি করাতে পারলেন না, বা নির্বাচন মানে এখন তিনি চাইছেনই না। এখন তো আমার মনে হচ্ছে যে নির্বাচনটা হলে তার মানে এই যে পদত্যাগের যে ব্যাপারটা, আমার যেটা মনে হচ্ছে যে সেনাবাহিনীও এখন উত্তাল হয়ে গেছে, দেশের মানুষ, ওখানকার সাধারণ, দেখুন ওখানে কিন্তু দুটো ব্যাপার রয়েছে, আমার যেটা ব্যক্তিগত ধারণা,
কারণ আমাদের পশ্চিমবঙ্গের কিছু তো ধরুন মানে যারা আগের থেকে এসেছিলেন, কিছু তাদের রিলেটিভ, তাদের কিছু লোকজন, চেনা পরিচিতি মানুষ ওখানে তো থাকেন। সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে ডক্টর ইউনূসের জমানায় আরও খারাপ হয়েছে দেশের পরিস্থিতি। বলছে যেটা আমরা ভেবেছিলাম যে একজন নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ মানে তিনি আসছেন, বোধহয় দেশের অনেক অনেক উন্নতি হবে। বলছে দেশ 10 বছর আরও পিছিয়ে গেছে। তারা বলছেন এটা, মানে আমি আপনাকে বলছি যে আমি এর মানে বিশাল কোনো এভিডেন্স দিতে পারবো না, কারণ ওখানে এমন একটা বিষয়, একজন হিউম্যান রাইটসের ওখানে দক্ষিণ এশিয়ার মানে চেয়ারম্যান উনি ওখানে থাকেন, উনি বলছেন যে আমি যদি প্রকাশ্যে বিরোধিতা করতে যাই রাজপথে আমাকে গুলি মেরে দেবে। এই রকম পরিস্থিতি দাদা তৈরি হয়ে গেছে। তিনি সেখানকার সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বলছেন। তারপরে আপনি নিশ্চয়ই জানেন যে ওই একজন সেই ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার হয়ে আইনি লড়াই লড়ার জন্য কয়েকজন কিন্তু তার আইনজীবীদের সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করা হয়েছিল, এবং কলকাতায় তিনি ডাক্তার দেখাতে এসেছিলেন, তার একজন আইনজীবী তিনি বলেছিলেন যে আমার জীবন যায় যাক তবু আমি লড়বো। তার মানে একজন ধরুন একজন আইনজীবী, ঠিক আছে, তিনি জীবনের আশঙ্কার ভয় করছেন। আমি তো মানে তার বক্তব্য যখন আপনাদের চ্যানেলে আমি শুনেছিলাম তো অবাক হয়ে গেছিলাম যে একজন আইনজীবী তিনি বলছেন যে আমার জীবন যায় যাক, দেশের এই রকম পরিস্থিতি, মানে সেখানে সাধারণ মানুষ বলছে, উনি নিজে এখানে বসে আপনাদের চ্যানেলেই কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে তিনি বলেছিলেন যে দেশের পরিস্থিতি ভালো নয়, আমরা ওখানে মানে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছি। ওকে, আমি একটু গৌতম দত্ত আপনার কাছে আসবো, তার আগে ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে সংক্ষেপে বলবেন। ইউনুস আলী। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাংলাদেশের আপৎকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে ওই দুটো লোকের রাজনৈতিক মূল্যায়নটা, চারিত্রিক বৈশিষ্ট্য, অন্যান্য যে সমস্ত কাণ্ড কারখানা বাংলাদেশের বুকে ঘটাচ্ছে, এই বিষয়টা অতীব সচেতনভাবে এবং যথার্থভাবে বাংলাদেশের মানুষের, গোটা ভারতবর্ষের মানুষকে অবগত করার দরকার আছে। এই মানুষ দুটো, এক হচ্ছে সেনানায়ক আর দুই হচ্ছে ওই ভদ্রলোক, নোবেল প্রাপ্ত ভদ্রলোক। এই দুটো আর হচ্ছে কি বাকি মানুষ আর কেউ নাই, সব গর্তে ঢুকে গেছে। যারা সুস্থ মানসিকতার লোক তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে অথবা গৃহবন্দী করা হয়েছে। এই অবস্থাতে দেশটা সামগ্রিকভাবে যেটা অভিনয় চলছে, ভণ্ডামি চলছে, নোংরামি চলছে, যা আমাদের ভারতবর্ষের মানুষের কাছে একটা ঘৃণিত বিষয়। এই বিষয়টাই আজকে আমাদেরকে হতাশ করছে যে একই কাণ্ড হলো। ওই বাংলা, আমাদেরই বাংলা, এই বাংলায় আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের যে নৈতিকতা, আমাদের যে মানে অন্যান্য বিষয়গুলো, সাংস্কৃতিক জগৎ, সেটা এত অধঃপতনের জায়গায় যাবে এই দুটো মানুষের জন্য। তাই আমি এই বিষয়টাই আপনারা বিশেষভাবে আলোচনা করব। ধন্যবাদ।